স্বাগত সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টিতে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। এই সময়ে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে যে দেশে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। বিষয়টা কি আসলে তা কিনা, নাকি আসলে একটু কম রাজনীতি বেশি উন্নয়ন, এ নিয়ে নতুন নতুন বিশ্লেষণ চলছে। এবং আজকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে মাহাতির মডেল নয়, বাংলাদেশের উন্নয়ন হবে হাসিনা মডেলে। কারণ এটি বিষয়টা কি আমরা একটু আলোচনা করবো। আমাদের অতিথি আছেন দুজন, তাদের কাছেও জানতে চাইবো। আমার পাশে জনাব রাশেক রহমান, তিনি সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, আছেন রবিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। রবিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই আইডিয়াটা কি, আপনারা কিছু বুঝতে পেরেছেন কিনা যে কম গণতন্ত্র বেশি উন্নয়নের আমাদের নজর দিতে হবে? কেউ কেউ বলছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সফল দেশ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের ফর্মুলা অনুসরণ করতে হবে উন্নয়নের জন্য। আমি সহজে এই আলোচনায় তিনটা দিক একটু তুলে ধরি। প্রথমত, যারা ক্ষমতাসীন আছেন তারা তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এবং ক্ষমতায় আগে ছিলেন। ৭৫-এর 15ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ক্ষমতা ছিল না, তারপর আবার ক্ষমতায় আসছেন। আমরা তো এতদিন শুনে আসছিলাম তারা বঙ্গবন্ধুর আদর্শ কায়েম করতে চায় এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছিলেন এটা বাস্তবায়ন করতে চায়। তাই কদিন আগে একজন মন্ত্রীর মুখে শুনলাম মাহাতিরের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আজকে আবার মোহিত সাহেব বললেন যে মডেলটা হবে শেরেনা হাসিনার মডেল। অবশ্য আমরা বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানি, মুজিববাদ নিয়েও কথাবার্তা হয়েছিল সেটাও জানি, বাকশালের কর্মসূচিগতভাবেও জানি। এখন নতুন কি ধারা সেটা চোখের সামনে আমি দেখছি না, কিন্তু এটাই বুঝতে পারছি এই কথার মধ্য দিয়ে যদি এটা দুর্ভাগ্য হবে জাতির জন্য, তারা বঙ্গবন্ধুর আদর্শকে বিসর্জন দেন, সেটা হলেই এটা খুব খারাপ হবে। মাহাতিরের আদর্শকে সামনে নিয়ে আসেন। হ্যাঁ, অন্য আদর্শ যেহেতু বলছেন, আমি জানি না, আমাকে যদি বলেন। এবার এই গেল আমি প্রথম কথা। এবং 2 নম্বর কথা, আমি মাহাতিরের খুব ছোট্ট করে বলি। হ্যাঁ, সাধারণভাবে তো উন্নয়নের মডেলে মনে হয় যেন মাহাতির সাহেব বিশাল উন্নয়ন করছে, কিন্তু দেখুন সম্প্রতিকালে একটা ঘটনাই বোধহয় গণকবর যে হারে আবিষ্কৃত হচ্ছে, তাদের চেহারা পরিষ্কার হয়ে গেল যে কিছু মানুষ তারা নিরুপায় হয়ে ওই জায়গায় যাচ্ছে, যার কতগুলো আন্তর্জাতিক কনভেনশন আছে সেই রুল ভায়োলেট করে তাদেরকে একেবারেই কি বলবো সমুদ্রের ভেতরে ঢুকাই দিচ্ছে এবং বলছে জেলেরাও যদি কেউ সেখানে আদৌ গভর্নেন্স আছে কিনা সেটাই বলছি, সেটা আসবে না এবং গণকবর আবিষ্কৃত হচ্ছে। তাই আমি বলছি যে তার উন্নয়ন মডেলের ফলশ্রুতিটাই আমরা দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে জনগণের জনমানুষের কল্যাণে কাজ করছে না। সুতরাং সেটি আর বলার অপেক্ষা রাখে না। আরেকটি খবর শুধু ছোট্ট করে বললেই বোঝা যায় যে এটাই বলা হচ্ছে যে তারা যে বিদেশ থেকে লোকজন নেবে, সেই লোকগুলো যদি আইনি পথে যায়, তাদেরকে যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যেটা অর্থ দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, তার থেকে এই বেআইনি পথেই তারা দীর্ঘদিন ধরে কাজটা করে আসছে। তাহলে তাদের দাসসুলভ আচরণ করা যায়, তাদেরকে কম পয়সায় কাজ করা, তথাকথিত উন্নয়ন করা যায়। তাহলে তার যে উন্নয়নের মডেল, এই উন্নয়নের মডেলের সাথে মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশের মডেলের একেবারে সামঞ্জস্য নাই। তৃতীয় এবং সহজ কথা, এই উন্নয়নের কথা পরে হয়তো আমি গণতন্ত্রের আলোচনাটা আসবো। আমি জানি না যে বর্তমান সরকারের দিক থেকে যারা বলতে চাইছে তারা, আমি জানি না প্রশ্নটা কি এই যে ক্ষমতায় বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। এবং আপনার এই অনুষ্ঠান অন্য জায়গায় বলেছি যে আপনি নাফ নদীর ওপারে একটা দেশ আছে, আমরা সেই দেশের যদি গণতন্ত্রের মডেল আর বাংলাদেশের নাফ নদীর এপারের গণতন্ত্র এক মনে করি, সেটা চলবে না। ওই অঞ্চলের মানুষ তারা তথাকথিত উন্নয়নের নামে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কি বলবে যে কিছু সময়ের জন্য হলেও গ্রহণ করতে পারবে, অনেক সময়ের জন্য, কিন্তু বাংলাদেশ সেটা গ্রহণ করে না, অতীতের ইতিহাস তাই বলে। সুতরাং এ ধরনের বাংলাদেশের জন্য তাহলে কি মডেল লাগবে? বাংলাদেশ মডেল গণতন্ত্র, অবশ্যই গণতন্ত্র। আমি বলেছি কি আমি এখানে আসছি গণতন্ত্রের কথাটা আগে আসছি। সুতরাং গণতন্ত্র বাদ দিয়ে এই যে পয়েন্টটাকে আমি দেখছি, তাহলে গণতন্ত্রহীন কথা আজকে বিশেষ করে আওয়ামী লীগের কাছ থেকে একেবারেই মানে না। এই জন্যে কারণ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তারা যে সংগ্রামটা করছে, মুক্তিযুদ্ধের বিষয় হলো গণতন্ত্রের সংগ্রাম। মুক্তিযুদ্ধের আমাদের যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে অন্যতম ছিল গণতন্ত্র, এবং তারপরও লড়াইটা প্রতি মুহূর্তে আমরা দীর্ঘদিন ধরে যে লড়াইটা করছি তার মধ্যে আওয়ামী লীগও চ্যাম্পিয়ন ছিল গণতন্ত্রের জন্য। তাহলে আওয়ামী লীগ এইবারের ক্ষমতায় আসার পরে তারা কি এই যে আওয়ামী লীগের দলীয় আদর্শ সেইটাই নাই? তারা কি লুটেরাদের দিয়ে যারা যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে হবে সেইটা দিয়েই কি বলবো যে তার উপরে দাঁড়িয়েই ওই ধরনের একটা জায়গায় যদি আসে, তাহলে আমার মনে হয় তাদের মাথায় গণতন্ত্রহীনতার চিন্তাটাই থাকবে, সেইটাকে রিপ্লেস করবে অন্য শব্দ দিয়ে। আমি জানি না সেই শব্দ হিসাবে, রিপ্লেস শব্দ হিসাবে গণতন্ত্রের বাইরে উন্নয়নের কথাটা আসছে কিনা। রাশেক রহমান, প্রশ্নটা উনি ছুড়ে দিয়েছেন আপনার কাছে, রিপ্লেসমেন্টটা ওটা হয়েছে কিনা? প্রথম হচ্ছে যে এই এন্টায়ার ডিসকাশনে একটা লাইট, একটা হালকা অংশ আছে, একটা ভারী অংশ আছে। হালকাটা দিয়ে শুরু করি।
যেই মাননীয় মন্ত্রী মহোদয় মহানগর আওয়ামী লীগের একটি ফোরামে এই কথাটি বলেছিলেন, মানে একটা ছোট উদ্ধৃতি, যে নিয়ন্ত্রিত গণতন্ত্র, এন্টায়ার বক্তব্যটা আমার কাছে আছে। এগুলো হচ্ছে কি, রাজনীতিবিদরা মাঝে মাঝে কিছু কিছু উদ্ভূত পরিস্থিতিতে মুখরোচক কিছু স্টেটমেন্ট দেন, এটাকে সিরিয়াসলি নেওয়াটা ঠিক হবে না। বরঞ্চ নিয়ন্ত্রিত গণতন্ত্রের ভিতর দিয়ে এই মাননীয় মন্ত্রী মহোদয় 1980 সালের প্রথম দিকে এবং 70-এর শেষের দিকে অন্ধকারে বনে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করার কাজ করেছেন। আমি বলছি মোহাম্মদ নাসিম সাহেব, উনি সিরাজগঞ্জ, রংপুর, পাবনায় জনসমক্ষে সভা করতে পারতেন না, এমন পরিস্থিতি ছিল যেখানে তাকে ওই নিয়ন্ত্রিত গণতন্ত্র, যেটাকে আমরা অনেক সময় বলি যে কি বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তনের যে সময়টি, সেই সময় যে কোনো কারণেই হোক সমস্ত উত্তরবঙ্গ তাকে চষে বেড়াতে হয়েছে ওই বনে বাজারে জঙ্গলে লুকিয়ে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাতের অন্ধকারে সংগঠিত করতে। তার মুখ থেকে তাহলে আবার এই কথাটা একটা মুখরোচক স্টেটমেন্ট, উনি কখনোই মানে আপনাকে এটা সিরিয়াসলি নিতে চাচ্ছেন না। এবং এই বক্তব্যের ঠিক মাঝামাঝি জায়গায় একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই কথাটা তিনি বলছেন এই অর্থে যে গণতন্ত্রের মানে এই না যে আমরা যা ইচ্ছা তাই করব, গণতন্ত্রের মানে এই না যে আপনার পছন্দ হচ্ছে না মানে কি, তার তো সার্বজনীন সংজ্ঞা আছে না। এক্স্যাক্টলি। সো উনি যেহেতু সার্বজনীন সংজ্ঞাটা আমরা সকলে ভুলতে বসেছি, অনেস্টলি আমি আপনি আমাকে সত্য উচ্চারণ করতে পারেন, আমি অকুত ভয় চিত্তে বলতে পারি, গণমাধ্যমে গণমাধ্যমে সত্যিকার অর্থে গণতন্ত্রের সংজ্ঞা কি ভুলতে বসেছে, রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা কর্মীরা গণতন্ত্রের সত্যিকার সংজ্ঞা কি ভুলতে বসেছে। এই দেশের সুধীজনেরাও কিছু কিছু ক্ষেত্রে ক্ষীণহীন স্বার্থে গণতন্ত্রের সত্যিকার সংজ্ঞা কি সেটা ভুলতে বসেছে। গণতন্ত্র মানে বিশৃঙ্খলা নয়, গণতন্ত্র মানে এই নয় যে আমি আপনার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবো, গণতন্ত্র মানে এই নয় যে আমি নাশকতা পেট্রোল বোমা দিয়ে আপনাকে সাবজুগেট করার মধ্যে দিয়ে আমার স্বার্থকে আমি হাসিল করবো। এবং দেখেন একটা জিনিস আমি বলতে চাই, যেটা প্রিন্স ভাই বলেছেন, প্রিন্স ভাই স্বাধীনতার সপক্ষের বলেই বলি যে 1971 সালের বহু সংগ্রামী ইস্যুর ভিতরে গণতন্ত্র যেহেতু একটা ইস্যু ছিল, এটা না বললেই হয় না। আমরা তো 43 বছর ধরে বিভিন্ন সময়ে হ্যাঁ না বিভিন্ন ধরনের ভোট দিয়েছি। আমি আসার আগে একটা লেখা পড়ছিলাম, এই হার্বার্ট মার্কিস নামে যে ফিলোসফার আছেন, তিনি বলতেছেন ফ্রি ইলেকশন অফ দ্য মাস্টার্স, অর্থাৎ যারা মালিক তাদের ফ্রি ইলেকশন, তাদের ফ্রি ইলেকশনে বাংলা কি হবে, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে কি সত্যি দাসত্ব অ্যাবলিশ হয়, হারিয়ে যায়? ক্যান ইউ অ্যাবলিশ স্লেভারি বাই দ্যাট? ক্যান ইউ অ্যাবলিশ দ্য মাস্টার্স বাই দ্যাট? অর্থাৎ ইলেকশনটা কারা দিচ্ছেন, গণতন্ত্র চর্চাটা কারা করছেন? আপনার দেশ যখন উন্নত হবে তখন কি হবে দেখেন। আজকে গণতন্ত্র চর্চা হয়, তার মধ্যে আমরা নেতা বেছে নেই, জনপ্রতিনিধি বেছে নেই, ঠিক, কিন্তু আগামী 10 বছর বা 15 বছর পরে সত্যিকার অর্থে এই ধারাবাহিকতায় প্রবৃদ্ধি যদি চলে এবং উন্নয়নমূলক কাজ চলে এবং শিক্ষার প্রসার বিস্তার যদি হয়, সেদিনের গণতান্ত্রিক পার্টিসিপেশন, সেদিন গণতান্ত্রিক ফলাফলের গুণগত মানটা আরো অনেক বেশি উন্নত হবে। প্রায় কিন্তু চায়ের স্টলে বলুন, বিভিন্ন রেস্টুরেন্টে বলুন, এমনকি আমরাও যখন অনানুষ্ঠানিকভাবে বসি, আমরা কি আক্ষেপ করি বলি না যে এই দেশের মানুষ অনেক সময় গণতান্ত্রিকভাবে সত্যিকার নেতা বেছে নিতে পারে না বা জানে না? তার মানে এই নয় যে গণতন্ত্র থাকবে না, আমি সেটা বলছি না। আমি বলছি এইসব আলাপ আলোচনা অনেক সময় এখন উন্নয়নের মধ্য দিয়ে গণতন্ত্রের উন্নয়ন হবে নাকি গণতন্ত্রের উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়ন হবে? গণতন্ত্রের মধ্যে দিয়ে উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের মধ্যে দিয়ে গণতন্ত্র উন্নয়ন হবে। ইটস কারেন্ট, ক্রস কারেন্টের মতো ব্যাপার, একটা নদীর ঢেউয়ের মতো, উপরেও একটা কারেন্ট থাকবে, ঢেউ থাকবে, নিচেও একটা ঢেউ, কোনোটাকে বাদ দিয়ে আপনি কোনোটা কিছু করতে পারবেন না। ডেমোক্রেসি আপনি 100 বছর ধরে চালিয়ে গেলেন, এর কোনো ডিভিডেন্ড আপনি পেলেন না আপনার আর্থসামাজিক ক্ষেত্রে, বিশ্বাস করুন। রেকর্ড আছে কোথাও যে গণতন্ত্রের মধ্যে দিয়ে নিরবিচ্ছিন্নভাবে চলেছে, অথচ উন্নত হয়নি? নিশ্চয়ই আছে, কেন থাকবে না? এরকম শত শত এক্সাম্পল আছে। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের জন্য তাই, বাংলাদেশে 43 বছর ধরে তথাকথিত গণতন্ত্র চলেছে, কতটুকু উন্নতি আপনি পেয়েছেন? আমি তো আপনাকে বললাম হ্যাঁ না গণতন্ত্র, বারবার এখানে গণতন্ত্র বাধাগ্রস্ত, হ্যাঁ না গণতন্ত্র আপনি পেয়েছেন না? এটাকে আমরা গণতন্ত্র বলবো? হ্যাঁ না গণতন্ত্র অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় আমরা 91 থেকে একটা সময় পর্যন্ত পেয়েছি, সেখানে কি আপনি উন্নয়ন পেয়েছেন? পাননি। আপনি 2001 থেকে 2006 গণতন্ত্র পেয়েছেন, তার কি ডিভিডেন্ড পেয়েছেন? 91 থেকে এখানে সুশাসনের অভাব ছিল, কিন্তু বাংলাদেশের অগ্রগতির একটা কনস্ট্যান্ট একটা ইয়ে ছিল। এটা মাঝখানে যে আই বেগ টু ডিফার উইথ ইউ, আমার মনে হয় না। কারণ এটা নিয়ে দেখি এই যে এমডিজি গোল বা যেসব জিনিস নিয়ে আমরা কথা বলি, সত্যিকার অর্থে 2001 থেকে 2006 বাংলাদেশ কোন সূচকে অগ্রগতি তো হয়নি, বরঞ্চ আপনার মনে আছে যে আমরা 3বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং গণতন্ত্রের চর্চা অনেক আছে, বিভিন্ন প্রকারে, বিভিন্ন প্রকৃতিতে, কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্রের যে সুফল
সেটাই বাংলাদেশের মানুষ এখন পেতে শুরু করেছে। আপনি কি মনে হয় আমাদের সামনে এই চ্যালেঞ্জটা উনি বলছেন যে দুটারই ক্রস কারেন্ট, গণতন্ত্রের মধ্য দিয়ে উন্নয়ন, উন্নয়নের মধ্য দিয়ে গণতন্ত্র, দুটোই একটা প্রথমত হচ্ছে যে দুইটাই তো পরিপূরক, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমি গণতন্ত্র চাই কি জন্য বা উন্নয়নটা চাই কি জন্য। যদি আমরা আমাদের ভাষায় বলি যে আমরা চাই মানুষ এবং প্রকৃতির মুক্তি, আগে মানুষের মুক্তি চিন্তাটা হতো, এই ধারণা অনেক বছর ধরে আসছে এখন যে আসলে এই মানুষ শুধু মুক্তি পেলেই হয় না, প্রকৃতি পরিবেশ সেটারও মুক্তি চাই। সেইটার জন্যই যদি বলেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, নতুন আইটেম এবং এটাই রিয়েলিটি, তাহলে সেইটা যদি লাগে তাহলে সেই উন্নয়নটা আমি করব মানুষের জন্য, তাহলে মানুষকে ইনভলভ করে করতে হবে। মানুষকে ইনভলভ না করে আপনি যদি কোনো গণতন্ত্রের কাজটা করেন তাহলে কিন্তু হবে না। যেমন ধরুন এখন একটা সহজ চটকদার কথা আসছে, মধ্য আয়ের দেশ হলে হয়ে যাবে। আপনি দেখেন পাকিস্তান কি কোন আয়ের দেশ, তাদেরকে আমাদের থেকে কম মধ্য আয়ের দেশ কিন্তু হয়েছে, কিন্তু পাকিস্তানের আজকে দুরবস্থাটা কি? আজকে আমরা দেখছি যে সেই দেশের মন মানসিকতা, মানুষ তার ইনভলভমেন্ট নাই, গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি নাই, তাদের যে মৌলবাদী সাম্প্রদায়িক পরিবেশ সেটা কিন্তু আমাদেরকে একটা ভিন্ন পরিবেশ নিচ্ছে। সুতরাং উন্নয়ন হলে যে মানুষের কল্যাণ হচ্ছে নট দ্যাট, সুতরাং এটা একটা ভুল থিওরি যে উন্নয়ন হলে মানুষের কল্যাণ হয় তা না। আপনি হোল ওয়ার্ল্ডের যদি পরিবেশ দেখেন তাহলে আপনি দেখেন 5% কতগুলো মানুষের, হোল ওয়ার্ল্ডে কয়েকশো মানুষের হাতে যত সম্পত্তি আছে কয়েকশো কোটি মানুষের সম্পত্তির পরিমাণ সমান। সুতরাং আমরা উন্নয়ন প্রধান না, উন্নয়নটা যদি বিবেচনা করতে হয়, ভারসাম্যপূর্ণ উন্নয়ন করতে গেলে তার বন্ডের সাথে ঠিক করতে হবে, এটা একটি দিক। আর একটা দিক হচ্ছে আপনি তাহলে এইটা যদি মানুষকে ইনভলভ করতে চান তাহলে গণতন্ত্র ছাড়া হবে না। এখন আমার ধারণা, আমি জানি না এখানে রাশেক রহমান বা অন্যরা যখন কথা বলছেন গণতন্ত্র মানে কি, তাহলে পয়েন্টটাকে শুধু এটা মেন করছেন যে গণতন্ত্র মানে একটা ভোট, সেই গণতন্ত্র যদি আমাকে বলেন না, আমি পয়েন্টটা বলি সেই গণতন্ত্র দিয়ে সবসময় উপকার হয় তাও আমি মনে করি। কিন্তু একটা সময় তো আমাদের এখানে যাবতীয় ডেমোক্রেসির সংজ্ঞাটা ফোকাস হয়ে শুধু নির্বাচন হতে হবে, এই পয়েন্টে আমরা মনে করি একটা ভুল। যেমন ধরুন আমাদের বামপন্থীদের দিক থেকে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, রাজনীতির কথা যেদিনই বলি যে আপনি অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সকল স্বাধীনতা অর্থহীন। কথা ঠিক, আপনাকে খেতে পড়তে দেওয়া না, বলা হলো যে ভোটের অধিকার আছে, তুমি সব করতে পারো, তাহলে হবে না। তাহলে আপনার ওই অধিকারকে সমুন্নত করার জন্যই কিন্তু আমার গণতন্ত্র, আর ওই অধিকার না থাকলে এখানে কি এটা কি যে কিছু গণতন্ত্রে গিয়ে কাটেল করে ডেভেলপমেন্টটা, এটা কি আবার একটা ফর্মুলা? না, আমি আসছি পয়েন্টটা, আমি বলছি কি যে তাহলে আপনাকে প্রথমে উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করছে না, কিন্তু মনে রাখতে হবে সে উন্নয়নটা করব আমি কার জন্য, মানুষ এবং প্রকৃতির জন্য। তাহলে মানুষের ইনভলভমেন্ট হয় কিভাবে, সেইটা হওয়ার জন্য আপনি একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। তার জন্য একটা পয়েন্ট ধরেন ভোট, একটা পয়েন্ট হচ্ছে তার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আরেকটা বড় বিষয় হচ্ছে দুর্নীতি উচ্ছেদ, আরেকটা বড় বিষয় হচ্ছে যে গণতন্ত্র যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হবে না, সেই প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রায়ন হবে, তার জায়গাগুলো হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই কাজগুলো কখন গণতন্ত্রহীন পরিবেশ কারা চায়। আপনি দেখুন উন্নয়ন গণতন্ত্রহীন পরিবেশে হয়, আপনি যত কথাই বলুন না কারণ আমরা যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ওই কয় বছরে যদি দেখেন দেশে কি উন্নয়ন হয়নি? উন্নয়ন তো হয়েছে, কিন্তু স্বৈরাচারের পরিস্থিতি হয়েছে। আমি আইয়ুব খানের আমলে বলছি তথাকথিত উন্নয়ন মানে উন্নয়নের সংজ্ঞা, উন্নয়নের সূচক তো উন্নয়নের সূচক। বিশেষ করে আপনারা যেটা বলেন আজকে এই ধরনের দলগুলো তারা তো প্রবৃদ্ধি দিয়েই মাপেন, সেইখানে বামপন্থীরা খালি প্রবৃদ্ধি দিয়ে মাপে না, তার সাথে কিন্তু বন্টনের প্রশ্নটা নিয়ে আসে, সেটা তো আছে আলোচনা। কিন্তু আমি বলতে চাইছি আপনি যদি গণতন্ত্রহীন পরিবেশ রাখেন, এই উন্নয়ন চলে যায় মুষ্টিমেয় লোকের কাছে, বরঞ্চ দুর্নীতি লুটপাট এইটা অবাধ অধিকার থাকে। আর এই বর্তমান দুনিয়াতে আমরা দেখছি এই কথাটা নিয়ে আসে কোন শাসক গোষ্ঠী তার ক্ষমতায় থাকার জন্য। কোন শাসক গোষ্ঠী প্রমাণ করুক যে আমি ক্ষমতায় থাকছি, শুধু আমি উন্নয়ন করছি না, আমি ফুললি দুর্নীতি উচ্ছেদ করেছি, আমি সব প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রায়ন করেছি, আমি জনগণের যে মানে ক্ষমতায় থাকার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করি, তাই ছাড়া অন্য কোনো কারণ না। আপনাকে এটা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য একটি ইনস্ট্রুমেন্ট। এখানে একটা খুব রং পারসেপশন ভেসে বেড়াচ্ছে। আই হোপ প্রিন্স ভাইয়ের সাথে একমত। দেখেন, আপনি মানবতা বিরোধী অন্যায় অপরাধে যখন অভিযুক্ত হবেন, তা যখন প্রমাণিত হবে, আপনি যখন যুদ্ধাপরাধী হবেন, আপনি তো বাংলাদেশের প্রচলিত যে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা থেকে বাদ পড়ে যাবেন। এটা আমাদের বুঝতে হবে। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা একটা ডেমোক্রেসি, গণতান্ত্রিক দেশ, এম আই রাইট অর রং? কিন্তু 1954 সালে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্ট করার মধ্যে কমিউনিস্ট পার্টির রাজনীতি করা কিন্তু তারা ব্যান করেছে। বাট ইয়েট ইট ইজ এ ডেমোক্রেসি। নট অনলি দ্যাট, আমি ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একজন কংগ্রেসম্যান হতে গেলে অ্যাটলিস্ট আপনার 25 হতে হবে, ভোট দিতে পারেন 18-তে। শুধু তাই না, 7 বছর অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক থাকতে হবে। কিন্তু এটা কি এটা তো একটা আইন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডেমোক্রেসি মানে হচ্ছে যে আইনটা দিয়ে আপনি কি মানে এতে কারো ক্ষমতাকে কাটেল করা হচ্ছে? এটা দিয়ে অবশ্যই করা হচ্ছে। আমি বলছি
যে ডেমোক্রেসির মেইন ফিলসফিটা কি, যে ইচ অ্যান্ড এভরিওয়ান ক্যান পার্টিসিপেট। আপনি সেই জায়গায় সামগ্রিক কল্যাণের জন্য, প্রয়োজনে, জাতির প্রয়োজনে সকলে মিলেই আলাপ আলোচনা করে গণতন্ত্রে কিছু কিছু আইন কানুন দিয়ে প্যারামিটার সেট করে দিচ্ছেন এবং সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। গণতন্ত্র একদম পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, তাহলে তো টুডে 17-year-old boy will go and stand for MP election, এটা তো আপনি অ্যালাউ করতে পারেন না। আপনার মোরালিটি, আপনার চিন্তাভাবনা সেটা পারেন না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ডেভেলপমেন্ট উইল বি দেয়ার, গ্রোথ উইল বি দেয়ার, সেইটাকে স্টিমুলেট করার জন্য আজকে যে ডেমোক্রেসি বাংলাদেশের জন্য প্রয়োজন সেটা অ্যাপ্লাই করতে হবে। একটা জিনিস বলছেন প্রিন্স, জনাব প্রিন্স বলছেন যে এই যে ক্ষমতায় থাকার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে এই কম উন্নয়নের এটাকে ব্যবহার করে, কারণ এগ্রি করেন কিনা? শুধুমাত্র গ্রোথ দিয়েই যদি আমরা ক্ষমতা থাকতে যেতাম তাহলে তো আমি একটু আগে যেটা বললাম যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানকার যে ইন্ডিকেটর গুলো সেগুলো সবই হচ্ছে গুণগত মানের উপর নির্ভরশীল। অর্থাৎ আমার দেশে 6.5% প্রবৃদ্ধি থাকবে, 7% থাকবে, 8%, পাশাপাশি আমার মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, আমার পার ক্যাপিটাল নিউট্রিশন, পুষ্টির ইনটেক, এই সব কিছুকেই বৃদ্ধি করতে হবে এবং তার মধ্যে দিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে সত্যিকার উন্নয়ন, সেটা ইনশিওর করা হবে। সেই জায়গায় কোনো কনফিউশন থাকা উচিত না। হ্যাঁ, বিকল্প প্রস্তাবনা আসতে পারে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে উন্নয়নের জন্য আপনাকে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে, যে সাম সার্টেন প্রজেক্টে, এজন্য রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আপনার দ্রুত উন্নয়ন দরকার, এজন্য আমি এটা একটা ইম্পিউনিটি নিয়ে নিলাম, এই ধরনের ব্যবস্থা তো দেখছি আমরা। আমার মনে হয় আপনি এটা যেটা বলেন, আজকে পত্রিকায় খবর বেরিয়েছে যে আশুগঞ্জে এই ধরনের দেওয়ার ক্ষেত্রে 38 কোটি টাকা লেনদেন হয়েছে নামটাম সহ, এবং সেটা কোথায় কি টাকা পয়সা এইটাই। তার মানে আপনি দেখেন যে দ্রুত করার জন্য যেটা করলেন জনগণের ঘাড়ে পড়লো এবং লুটপাট থাকলো। আমি সে আলোচনার জন্য আমি এখন অন্য একটা পয়েন্ট বলি। আশিক রহমান যেটা বলতে চাইছেন, একটা পয়েন্ট যে 71-এর ঘাতক তাদের যারা বোমা উৎসব করছে তাদের গণতন্ত্রের ধারা। দেখুন অ্যাকচুয়ালি গণতন্ত্রের আলোচনা কিন্তু ডিফারেন্ট, যে গণতন্ত্রটা কি, বাংলাদেশ গণতন্ত্র আর সংজ্ঞায় পরে এমন সবার জন্য, এর বাইরে আমি বলতে চাইছি না বটে, আমি কিন্তু সেই আলোচনা দাদা একটা পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রটা কিভাবে আসছে, কোথায় নিয়ে যেতেছে, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা মুখ দিয়ে বলে দিলাম হবেও না, কেউ কোনো সরকার ইচ্ছা করলেও পারবে না, সেটা অন্য আলোচনা। কিন্তু দেখুন আমি একটা খালি ভিন্ন পয়েন্ট বলি, নিঃসন্দেহে এটা ঠিকই। আমি যদি বাংলাদেশে প্রথমে গণতন্ত্রায়নের কথা চিন্তা করি, তাহলে কার চিন্তা করছি? বাঙালি, আদিবাসী, সেই জনগোষ্ঠীর জন্য, এদেশে বসবাসকারী লোকের জন্য। তাহলে তার কতগুলো কালচার আছে, ঐতিহ্য আছে, এটা মিলেই তো আমরা গড়ে উঠছি। তা যারা তার একটা ফোকাল পয়েন্ট কিন্তু আমার মুক্তিযুদ্ধ, এখন এটাকে বাদ দিয়ে হবে না। তারা যারা মুক্তিযুদ্ধ মানছে না, তাদের আলোচনা ভিন্ন, তার সাথে গণতন্ত্রকে মিলানোর কোনো কারণ নেই। আমার পয়েন্ট হচ্ছে সেইখানে। সুতরাং ওইটাকে একটা ইস্যু করে এই আলোচনা আমরা তো মিলাচ্ছি নেই, সুতরাং সেটি অন্য আলোচনা। এই যে একটা বিখ্যাত কথা আছে যে কথা যে আমি হাত নাড়ানোর অধিকার আছে, কিন্তু ওই যে একজন বিখ্যাত লোক বলে যে ওইটা অধিকার আছে কিন্তু আমার নাকের ডগা রাখ করছে, যাতে আমার নাকের ডগায় না আসে, এই স্বাধীনতা তোমার নেই, গণতন্ত্র নাই। পয়েন্টটা তো সেটা ঠিকই আছে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে দেখুন এমনি হচ্ছে আমাদের দেশ, সরি এই আলোচনা এখানে প্রাসঙ্গিক নয়, সময়ও নাই, এগুলো আরো বিশিষ্ট বিশেষজ্ঞদের ব্যাপার। যে বাংলাদেশটা আমরা যেভাবে এসেছি, যে পাকিস্তানি শাসনের মধ্য দিয়ে, তারপর একটা মানে দুর্বল অবস্থার মধ্য দিয়ে এসেছি, তারপরে মুক্তিযুদ্ধ করলাম, আমাদের গণতন্ত্রের প্র্যাকটিস দীর্ঘদিন ছিল না। এই বাঙালি জাতি দেখেন এখনো বলে দেশ স্বাধীন না হলে আমরা এই পদে যেতেও পারতাম না, মানে এত নিষ্পেষণের জায়গায় ছিল এই মানুষগুলো। তাহলে তাদেরকে উপরে উঠে নিয়ে আসা হচ্ছিল। আমাদের যে পুরো জনসংখ্যা আছে এত 16 কোটি বা 18 কোটি 20 কোটি যাই বলি, তাদেরকে মানসিকভাবে উন্নয়ন করে নিয়ে এইটা যে মানব সম্পদ উন্নয়ন করব আমি, তার এই ধারার মধ্যে না আনলে কিন্তু আমি পারবো না। গণতন্ত্রহীন পরিবেশে কখনো যদি তাদেরকে বেড়ে ওঠার দেন, এটা সম্পদ হবে না। তাকে আপনি জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করতে পারেন, কিন্তু ওই খাওয়ানো দিয়ে লাভ হবে না। সুতরাং গণতন্ত্র বাংলাদেশে কিভাবে করব সেই আলোচনা আসতে পারে। সেইটার জন্য আপনি সিরিজ অফ আলোচনা করেন, বিশেষজ্ঞদের আলোচনা করেন, আমাদের দেশটা কোন জায়গায় আসছে, এখানে দুর্বল গণতন্ত্রের পজিশন কি, সারা বিশ্বের অভিজ্ঞতা আছে, সেইখান থেকে কোন ধারায় যেতে পারি সেটা অন্য আলোচনা। কিন্তু আপনি যদি এখনকার প্রেক্ষাপটে হঠাৎ করে একটা তকমা হাজির করেন যে আমি তো খাওয়া পড়ার অমুক দেওয়ার চেষ্টা করছি, ভাই দুর্নীতি লুটপাটটা মেনে নাও, তোমাকে কিছু কিছু মানো, আমার কথা পরিষ্কার, বাংলাদেশের মানুষ 30 সেকেন্ডের জন্য আপনি আমাকে একটু সময় দিবেন। আই টোটালি ডিসএগ্রি ক্যাটাগরিক্যালি। দ্য রিজন বিং, আমার বক্তব্যের একদম প্রথম ভাগে আমি যে কথাটা বলেছি যে গণতন্ত্রের চর্চার মধ্যে দিয়ে একটা সময় দেখা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এত ভালো হয়েছে, আমাদের সচেতনতা এতই বৃদ্ধি পেয়েছে যে সামগ্রিকভাবে নতুন গণতন্ত্রের চর্চার গুণগত মান হবে আরো ভালো। দিস আর অ্যাবস্ট্রাক্ট। এটাও তো ঠিক যে গণতন্ত্রের জন্য কতগুলো প্রিকন্ডিশন লাগে। গেল একটা। 2 নাম্বার, আপনি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কথা বলেছেন। দেখেন রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কি আমাদের করার প্রয়োজন ছিল? হ্যাঁ ছিল। যখন 2001 থেকে 2008 সাল পর্যন্ত 1 মেগাওয়াট পাওয়ার অ্যাড করা হয় নাই, তখন
আপনি যদি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট না করে বিদ্যুৎ সরবরাহ না করেন তাহলে এই দেশে না রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে কারো কোনো বিতর্ক নেই, বিতর্ক হচ্ছে এর জন্য ইম্পিউনিটি দেয়া। আমি একটু বলে নিচ্ছি, সেখানে শিল্প উদ্যোক্তা যারা তারা যদি ঋণ খেলাপি হয়ে যেতেন সেটা সোশ্যাল কস্ট কি হতো। সুতরাং অতি দ্রুত গতিতে করার জন্য ইম্পিউনিটি না, এমন কোন একটা মেজার নেওয়া হয়েছে যাতে দ্রুত গতিতে হয়, কিন্তু নিশ্চয়ই সরকার তো বলে নেই যে তুমি করাপশন করো। আমার কথা হচ্ছে যদি করাপশন হয় আপনারা তুলে ধরুন, অভিযোগ দিন, নিশ্চয়ই তার বিচার হবে। বাট যখন একটা দেশ ওয়ার ফুটিং এ থাকে, যুদ্ধ অবস্থায় থাকে, যখন একটা দেশ ক্রান্তি লগ্নে থাকে, তখন সেই দেশের মানুষকে বাঁচানোর জন্য তো আপনাকে যে কোনো কাজ দ্রুত গতিতে করতে পারতে হবে। আপনি সাদা কাপড় ঘুরে বেড়ানোর জন্য বিদ্যুতের লাইন 6 মাসে না দিয়া 4 বছর পরে দিলেন, এর মধ্যে যে শিল্প বাণিজ্য শ্রমিকগুলা মাঠে মারা যাবে তাদের কি হবে? বাস্তববাদী হইতে হবে। 38 কোটি টাকার দুর্নীতির কথা বলতেছেন, ইয়েস 38 কোটি টাকার দুর্নীতি ধরা পড়লে 1 জন বা 2 জন বা 10 জন লোক জেলে যাবেন, 5 বছর জেল খাটবেন। কিন্তু এই 38 কোটি টাকার দুর্নীতি থামায় রাখার জন্য 4 বছর বিদ্যুৎ না দিতেন তাহলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো। আমার কথা হচ্ছে আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক প্রায় 64টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখেছিল দুর্নীতির কারণে। দাদা একটু শেষ করি, এটাও ঠিক। আমার কথা হচ্ছে করাপশনে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে, নো ডিবেট অন দ্যাট। এবং একটা যেমন মনে রাখতে হবে, ওই র্যালফ নাদার ওই নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন করছিল আমেরিকায়, রসপেরের মতো, সে বলছে যে আপনি যদি এভরিডে ডেমোক্রেসি চান তাহলে এভরিডে সিটিজেনশিপ আপনার দরকার। অর্থাৎ আপনি প্রতিদিন গণতন্ত্র চাইলে প্রতিদিন আপনাকে সুনাগরিকের মতো বিহেভ করতে হবে। এটা নিয়ে একটা ডিবেট তৈরি হবে আমি জানি। সুতরাং গণতন্ত্রের কিছু লিমিটেশন কিছু ইয়ে আছে। এবং সবচেয়ে একটা কথা বলি, দেখেন একটা যে ভুলে গেলে হবে না, when you draw a picture, লিওনার্দো দা ভিঞ্চি, আমি গতকালকে বলেছিলাম, সে বলতেছে যে সেখানে লাইট থাকবে, সেখানে ডার্কনেস থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে। আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে ছবিটা আপনি আলোয় আঁকবেন না আধারে আঁকবেন না দুটা মিলিয়ে আঁকবেন। শুধু তাই না, সেখানে দূরত্ব থাকবে এবং প্রক্সিমিটি থাকবে, অর্থাৎ প্রপিংকুইটি বলে ইংরেজিতে। আপনাকে ডিসাইড করতে হবে যে ছবির যে মেইন ফোকাসটা সেটা কি দূরে থাকবে না কাছে থাকবে। কিন্তু আমরা বললাম যে ছবি শুধু একরকম হবে, এর মধ্যে কিছুই থাকবে না। চাই আমরা একটা রাষ্ট্র তৈরি করতে চাই, যেই জাতিসত্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নেই তাকে সাজানো হবে। এটা উনি প্রশ্ন করছেন, এখন এটার বাদে মাহাথিরের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা নামছি কিনা। দুইটি লাইনে শেষ করে দেব। এর মধ্যে অনেকেই অনেক পলিটিক্যাল রিটরিক, অনেক মুখরোচক কথা বলতে পারে, সেটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর একটা লাইন শুধু বলবো, একটা লাইন বলি, সেটা হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদের সাথে জননেত্রী শেখ হাসিনাকে তুলনা করলে জননেত্রী শেখ হাসিনাকে ছোট করা হয়। কারণ উনি যে প্রতিকূল পরিস্থিতির উপর দিয়ে রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছেন, বাংলাদেশকে নিয়ে এসেছেন। আমি কারো নাম নিতে চাই না, আজকে বিশ্ব দরবারে যে কোনো রাজনীতিবিদকে বলছিলেন যে মাহাথিরকে এখানে বসে দিলে 6 মাসে they will have a very difficult time এবং তারা বুঝবে অনেকগুলো আসছে। প্রথমত আমি দুইটা পয়েন্টে ছোট করে জানাই, দেখুন খুব বেশি সময় নেই, এইজন্য আমি ছোট করে বলছি। বঙ্গবন্ধুর আদর্শ বলতে গেলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত যে সংবিধান, তার মূলনীতি, 4 মূলনীতি বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ কেউ যদি বলেন এটাকে বঙ্গবন্ধুর আদর্শ হয় না, পরিষ্কার কথা, এটা ভেবে দেখতে পারেন। বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো পড়ে দেখেন, যখন 72 সংবিধান হয়েছিল তার বক্তৃতা পড়েন, এবং আমাদের বিশেষ করে স্বাধীনতার যে ঘোষণা ছিল, ওই যে অস্থায়ী সরকারের সময় ঘোষণা পড়লেই এটা পরিষ্কার হয়ে যাবে। তার সাথে মালয়েশিয়ার এটা একেবারেই মানে আমি বলবো সাপে নেউলে সম্পর্ক হয়ে যায়, সাংঘর্ষিক, এখানে সাংঘর্ষিক। আচ্ছা, মানে এইখানে যে রেন্টালের কথা এই ব্যাপারে আমি একটু বলতে চাই, না হলে ভুল বোঝাবুঝি হবে। আমরা মনে করি, এটা অতীতেও বলেছি, প্রয়োজনে আপনি আরেকটা টকশো করেন, রাজি আছি, প্রয়োজন ছিল না, কত আছে কতগুলো হয়েছে, এবং ওই সময় আপনি চলে যান, আমার কথা বলার দরকার নেই। আমি বলি যে একেবারে আমাদের জ্বালানি পথনকশা বইটাই দেখেন, সেইখানে রাষ্ট্রীয় খাতকে কত টাকা দিলেই হইতো এটাই, আর 38 কোটি টাকা মাত্র 2 জায়গায় হয়েছে। আর এটা সহজ কথা, দেখুন বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকানো হয়েছিল তো দায় মুক্তি আইন দিয়ে। যদি উনি যে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বললেন, ওই রকম কিছু করতে গেলে কিন্তু তাহলে দায় মুক্তি লাগতো না। দায় মুক্তি দেওয়ার পেছনে অন্য কারণ, এইখানে জ্বালানি উপদেষ্টা সহ অনেকের নাম আছে, এখানে বড় বড় দুর্নীতির কথা আছে, একটা দুটা দুর্নীতি না। এবং এখন এটা প্রমাণ করে দেওয়া যায় আমাদের আছে, কিন্তু আমি সেই আলোচনা যেহেতু আজকে যেটা আমি চাচ্ছি না, কিন্তু বলছি যে এইগুলো কিন্তু করা হয় কখন, দেখেন একটা প্রমাণই যে হবে আমার তথাকথিত উন্নয়নের নামে। কিন্তু আপনি জনগণকে ইনভলভ করে সব যদি করতেন, আলাপ আলোচনা করতেন, আচ্ছা বিদ্যুৎ নিয়ে বিকল্প আছে কিনা, পথ নকশা করা যায় কিনা, আমার ধারণা গণতন্ত্রের মানুষকে ইনভলভ করলে তাহলে রেন্টালের নামে জনগণের কাছে এই টাকা চাপানোর দরকার হতো না। আমরা কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের অর্জিত এবং বঙ্গবন্ধুর সময়ের যেটা বিদ্যুৎ নিয়ে সে যেটা করেছিল, বিদেশি কোম্পানিকে রাষ্ট্রীয়করণ করে পেট্রো বাংলা বাপের যে করে গেছিল, ওইটার ধারাবাহিকতাই কিন্তু আমরা বিদ্যুৎকে রাষ্ট্রীয় খাতে আগাতে পারতাম। কিন্তু উন্নয়নের কথা বলে আপনি বিদ্যুতের নিরাপত্তা আরো কোথায় হানি করবেন বলে দিই, সেটা যদি গণতন্ত্রের কথাটা আপনি না করেন। আজকে দেখেন
করিডোর দিয়ে শুধু বিদ্যুৎ আসবে না, আমি দেখলাম কয়েকদিন আগে মন্ত্রী পরিষদের সভায় এটা নাকি আলোচনা হচ্ছে যে বিদ্যুৎ বেসরকারি উদ্যোগে আমদানিও করতে পারবে, রপ্তানি করতে পারবে। বিদ্যুতের মতো একটা স্ট্র্যাটেজিক সেক্টর, সেইটা আপনি বন্ধ করে দেবেন ইন দ্য নেম অফ উন্নয়ন, জনগণের সম্মতি না নিয়ে, সেইটা দেশের জন্য আরো ক্ষতিকর হবে। সুতরাং গণতন্ত্রের মধ্যে আমরা কিন্তু দ্রুত আর উন্নয়নের চাকাকে এগিয়ে নিতে পারি। পৃথিবীর অনেক দেশ নিজস্ব প্রয়োজনীয় গ্যাসও আমদানি করে নেয়, আবার সেটা তো আমদানি তো বটেই, সেটা তো আমরা 2015 সালে we have to be practical and we have to be more business oriented. However, যেহেতু সময় আপনি আমাকে বেশি দিবেন না, নাই সময় না দিবেন না, সময় নাই আসলে। If you are there, you need not explain. If you are not there, explanation কেউ চাইতে আসবে না, আপনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বাংলাদেশের আজকে বিদ্যুৎ প্রয়োজন, আমরা বিদ্যুৎ দিচ্ছি। বাংলাদেশের কর্মসংস্থান প্রয়োজন, আমরা কর্মসংস্থান দিচ্ছি। বাংলাদেশের উন্নয়ন প্রয়োজন, আমরা উন্নয়ন দিচ্ছি। প্রবৃদ্ধি প্রয়োজন, প্রবৃদ্ধি দিচ্ছি। এমতা অবস্থায় ভুল ত্রুটি অনেক কিছুই থাকতে পারে। আমি সবসময় বলছি, ভালো বিকল্প প্রস্তাবনা যেগুলো বাস্তবতার নিরিখে চিন্তা ভাবনা করা পরিকল্পনায় আছে, সেগুলো আপনারা বলুন। নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত ওপেন মাইন্ডেড, শি হ্যাজ ওপেন মাইন্ড, উনি এগুলো রিসিভ করবেন। কিন্তু আজকে মনে রাখতে হবে, এই যে কথাটা বললেন যে বঙ্গবন্ধুর যে 4টি নীতি, ওটি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, আপনি আজকে টিভি টকশোতে মানেন বা না মানেন, আপনিও কিন্তু মনে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আমরা সকলে মিলে একসাথে না হয়ে ওই 4টি মূল নীতি কোনোদিন এস্টাবলিশ করতে পারবো না। আমরা অনেক দূরে চলে এসেছিলাম বিভিন্ন অপশক্তি, অপরাজনৈতিক শক্তির কারণে। সেখান থেকে ধীরে ধীরে আমরা আবার ফিরে আসছি। ইট রিকোয়ার্স টাইম। এটা আলাদিনের আশ্চর্য চেরাক না যে আপনি একটা ঘষা দিলেন আর একদিনে মন্তব্য করি। অপশক্তি এইটা জনগণের পরে ভরসা রাখতে হবে, কোনো ব্যক্তির পরে ভরসা রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের উপরে ভরসা করে, একেবারে লুঙ্গি কাঁচা মেরেই তারা নামছিল। জনগণের উপরে যদি ভরসা করি তাহলে কিন্তু এই মুক্তিযুদ্ধের চালনীতি বাস্তবায়ন সম্ভব। আর শেষ কথা হচ্ছে, আজকে যদি আমি গণতন্ত্রহীন পরিবেশ করে করে উন্নয়নের কথা বলি, যারাই করবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের দায়ে তাদের অভিযুক্ত হতে হবে। এইটা মনে রাখা দরকার, যেটা বাংলাদেশকে আরো পেছনের দিকে নিয়ে যাবে, আরো ক্ষতিকর জায়গায় যাব, সেটা আমাদের মনে রাখা দরকার। আমরা 75-এর 15ই আগস্টের পরে দেশের ক্ষতি দেখেছি, দেশের চাকা পেছনের দিকে উল্টে ঘুরতে দেখেছি। এইটা আর দেখতে চাই না। সুতরাং গণতন্ত্র সমুন্নত রেখেই উন্নয়নের চাকাকে এগিয়ে নিয়ে যেতে। গণতন্ত্র আছে, থাকবে, আরো উন্নত গণতন্ত্র আমরা দেখবো অবশ্যই। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আস্থা রেখেই বাঙালি ঐক্যবদ্ধভাবে স্বাধীন গণতন্ত্র আছে বলেই আমরা আজকে গণতন্ত্র কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করতে পারছি। এটাও কিন্তু গণতন্ত্রের একটি উদাহরণ যে আমরা গণতন্ত্রের মডেল নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আলোচনা করছি। মাহাতির হবে না অন্য হবে, কম উন্নয়ন হবে না বেশি গণতন্ত্র হবে, না বেশি গণতন্ত্র হয়ে কম উন্নয়ন হবে, ইত্যাদি নিয়ে নানা বিতর্ক চলছে। এবং এই বিতর্কের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ তৈরির প্রচেষ্টাটি আসলে মূল লক্ষ্য। আমরা আশা করি যে আসলে বাংলাদেশে এই বিতর্কগুলো, আমি মনে করি যেটা স্বাস্থ্যকর বিতর্ক, আমাদের গণতন্ত্রের জন্য ভিত শক্ত করার জন্য আমি মনে করি এই বিতর্কগুলো চলতে থাকবে আগামীতেও। তবে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমাদের অতিথি দুজনেই এই জায়গায় একমত, এটা একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট, একটা ভারসাম্যপূর্ণ উন্নয়ন, যেটি উন্নয়নটি সবার, সমাজের সকল মানুষের, এবং তার সঙ্গে আবার সাস্টেনেবল, এটাও একটা গুরুত্ব। টেকসই উন্নয়ন, গণতন্ত্র টেকসই উন্নয়ন দরকার একই সঙ্গে, এবং সেটিও কিভাবে হতে পারে হয়তো সেটি এই ছোট্ট পরিসরে আলোচনাটি সম্ভব না। আমরা ভবিষ্যতে নিয়ে আলোচনা করবো। রাশিদ রহমান, রহিন হোসেন প্লিজ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে দেখার জন্য। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।